আজকে আমাদের অনেকের মধ্যেই ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। যেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের তাণ্ডব, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আজকে এই গণ অভ্যুত্থানের 1 বছরে আজকে আমাদের অনেকের মধ্যেই সেই চাঁদাবাজি, দলবাজি, দখলবাজির আমরা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে লড়াই করে আজকের এই নতুন বাংলাদেশ জাতিকে উপহার দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকার এখন পর্যন্ত ফ্যাসিবাদের বিচারের ক্ষেত্রে অগ্রগতি করতে পারে নাই। ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও ফ্যাসিবাদের দোসরদের আস্ফলন এখনো দেখা যায়। আপনারা জানেন, গত 16 বছরে এই আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ওই 14 দলের শরিকরা। তাদের একটি শরিক দল হচ্ছে জাতীয় পার্টি। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু জাতীয় পার্টির আস্ফলন আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে জাতীয় পার্টির কার্যক্রমেও নিষেধাজ্ঞা দিতে হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সমস্ত দোসর জাতীয় পার্টি সহ জড়িত, নির্বাচনের আগেই তাদের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। আমরা যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র জনতা বন্দুকের ননের সামনে, ছাত্রলীগ, যুবলীগের দৈত্য দানবদের সামনে দাঁড়িয়েছিলাম, 1 বছরে যখন আমরা সেই হিসাব মিলাতে যাই, আমরা দেখি আমাদের প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির সারি দীর্ঘ। এখনো পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে আমরা যে রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুলেছি, সেই রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সরকার যে খসড়া ঘোষণাপত্র আমাদের কাছে দিয়েছিল, সেখানে তারা বলেছে পরবর্তী 2 বছরে নির্বাচিত সরকার সেটির বাস্তবায়ন করবে। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, শুধুমাত্র নির্বাচনের জন্য এই আন্দোলন হয় নাই, কাউকে ক্ষমতায় বসানোর জন্য, কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এই আন্দোলন এবং সাধারণ ছাত্র জনতা জীবন দেয় নাই। তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ পরিবর্তন দেখার জন্যই রাজপথে বন্দুকের ননের সামনে দাঁড়িয়েছিল, কামান এবং ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিল। সেই ছাত্র জনতার আকাঙ্ক্ষার পরিবর্তন রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগেই করতে হবে। জুলাই সনদ পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে সেটি নয়, জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকারকেই দিতে হবে এবং সেটি অবশ্যই আগামী নির্বাচনের আগে এবং এই জুলাই সনদের ভিত্তিতে, এই রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে, এই রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। সংসদের সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংসদের উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এটি আমাদের গণ অধিকার পরিষদের একটি পরিষ্কার ঘোষণা। যদিও সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, কিন্তু আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই, রাজনৈতিক দলকেও সতর্ক করে বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য এবং সংহতি গড়ে উঠেছিল, এখন কিন্তু দলবাজি, দখলবাজি, চাঁদাবাজির কারণে আমাদের ঐক্য আজকে অনৈক্য। আমরা পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছি। এই অবস্থা যদি চলতে থাকে, ফ্যাসিবাদ সুযোগ পাবে, আমাদের সর্বনাশ হবে, নির্বাচন যথাসময়ে হবে না। সকল রাজনৈতিক দলকে বলতে চাই, দায়িত্বশীলতার পরিচয় দিন, জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রেখে জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার, আগামী নির্বাচনের পথে একসাথে হাঁটুন, একযোগে কথা বলুন এবং বিশেষ করে এই সরকারের প্রতি আমরা কিছু মৌলিক সংস্কার প্রত্যাশা করেছিলাম। যে আজকে আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, জেলা উপজেলা থেকে একজন মানুষ অসুস্থ হলে সবার গন্তব্য ঢাকায়, অথচ 10টি বিভাগীয় শহরে 1000 কোটি টাকা করে বরাদ্দ দিয়ে 10টি বিশেষায়িত হসপিটাল করে যদি মানসম্মত চিকিৎসা বিভাগীয় পর্যায়ে নিশ্চিত করা যেত, মানুষের এই ভোগান্তি হতো না। আমরা দেখি এমপি মন্ত্রী শিল্পপতিরা দেশের বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড চিকিৎসা নিতে যান। এই দেশের জনগণ
সাধারণ মানুষ আমরা কোথায় চিকিৎসা নেব? তাই আমরা সরকারকে বলতে চাই, সকলের জন্য উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করুন, সার্বজনীন স্বাস্থ্য বিমার উদ্যোগ দিন এবং জেলা উপজেলা পর্যায়ে যেন আমাদের কোমলমতি শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, তাই সেই জন্য সেই দিকে গুরুত্ব দিন। জেলা পর্যায়ের সমস্ত সরকারি চাকরিজীবীরা এসপি ডিসি বলেন, তাদের সন্তানকে এই জেলা পর্যায়ের স্কুলগুলোতে পড়াশোনার ব্যবস্থা করুন। যখন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানেরা এই সমস্ত স্কুল কলেজগুলোতে পড়বে, এই প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান এমনিতেই ভালো হয়ে যাবে। বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে পরিকল্পনা না থাকার ফলে আমাদের দেশের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না। আমাদের খাদ্য বেশিরভাগ আমদানি করতে হয়, তাই এই সরকারের উচিত ছিল কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য একটি কমিশন গঠন করা। কৃষক যেন কৃষি কাজে প্রণোদনা পায়, ফসলের ন্যায্য মূল্য পায়, সেই দিকে মনোনিবেশ করা। পণ্য পরিবহন থেকে শুরু করে সড়ক পরিবহনে যে চাঁদাবাজি, দখলবাজির যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট নির্মূল করা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, গত 1 বছরে কোনো সিন্ডিকেট ভাঙে নাই, কোনো চাঁদাবাজির পরিবর্তন হয় নাই, শুধু ব্যক্তি এবং হাত বদল হয়েছে। এটা আমরা এই সরকারের দ্বারা প্রত্যাশা করি নাই। আমাদের প্রত্যাশা ছিল এই সরকার সকলের জন্য একটি নিরাপদ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে চলবে। আজকে ব্রাহ্মণবাড়ি আসার পথে এই নারায়ণগঞ্জের ডেমরা ব্রিজ থেকে রাস্তার যে অবস্থা, এইদিকে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট এই বিশ্ব রোডের 4 লেনের কাজ আমি জানি কিছু কিছু জায়গায় অনেক আগে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। হাইওয়েতে রিক্সা চলে, হাইওয়েতে সিএনজি চলে, এগুলো দুর্ঘটনার একটি অন্যতম কারণ। এবং সবচেয়ে বড় কথা, রাস্তাঘাটের যে হাইওয়ের একটা বেহাল দশা, এইটা এইভাবে যুগের পর যুগ চলতে পারে না। কিন্তু আমরা গত সেই 2019 সাল থেকে এই অবস্থা দেখে আসছি, এই দিকে কারো মনোযোগ নাই। মনোযোগ সবার ক্ষমতা ভোগ করার, অর্থবিত্তের মালিক হওয়ার। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, বিশেষ করে ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, আপনার প্রতি মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে স্বপ্ন দেখেছিল, আপনি মানুষকে নিরাশ করবেন না, সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবেন না। অন্তত এই যে 6 মাস আগামীতে আপনাদের হাতে আছে, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন, প্রশাসনকে ঢেলে সাজান, অন্যথায় আপনারা নির্বাচন করে বিদায় নিতে পারবেন না। নির্বাচনের আগে সংকট দেখা দিলে স্বাভাবিকভাবেই আরেকটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা হতে পারে। কারণ এই সরকারের বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সীমাহীন অনিয়মের অভিযোগ। তাই এই অবস্থা চলতে থাকলে নির্বাচনের আগে কিন্তু নির্বাচনকালীন সরকারের দাবি জোরালো হবে এবং আমাদের অবস্থান হয়তো সেই দিকে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাথে ব্রাহ্মণবাড়িয়ার একটি অধ্যায় জড়িত আছে। আপনারা জানেন যে 2019 সালে 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয়েছিল এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সেই নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে প্রথম ঢাকার বাইরে সফরে এসেছিলাম ব্রাহ্মণবাড়িয়া। এবং ব্রাহ্মণবাড়িয়া সেই সফরে আসতে গিয়ে যে কি বৈচিত্র্যময় অভিজ্ঞতা, সেটা আমাদের কিছু সহকর্মীরা বলেছে যে রাস্তার মাঝে ট্রেন থামিয়ে দিয়েছিল। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকতে দিবে না, ইফতার করবে না। তখনকার প্রশাসনের কর্মকর্তারা যখন আমাকে বলেছিল আপনাকে অন্য একটা গাড়ি দিয়ে কিংবা হেলিকপ্টারে আপনাকে ঢাকায় পাঠাই দেই, আমি বলছিলাম যে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় আসবো, জীবিত অথবা মৃত। ব্রাহ্মণবাড়িয়ায় আসবো এবং আমাদের ইফতার প্রোগ্রাম ওই রেস্টুরেন্টেই হবে। আমাদের ইফতার প্রোগ্রাম করতে না দিয়ে রেস্টুরেন্টে তালা লাগিয়ে দিয়েছিল। কিন্তু আমরা তো হাল ছাড়ার পাত্র নই। আমরা ওই রেস্টুরেন্টের সামনেই প্রতিবাদ স্বরূপ অবস্থান নিয়ে ইফতার প্রোগ্রাম করেছিলাম। তো এই কারণে বলেছি যে ব্রাহ্মণবাড়িয়া এমনিতেই একটা ঐতিহ্যবাহী জেলা। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আলেম ওলামা, ধর্মীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার অনেক গুণী জ্ঞানী মানুষ এই ব্রাহ্মণবাড়িয়াতে জন্মগ্রহণ করেছেন। আন্দোলন
সংগ্রামের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য সাহস, শক্তি, শৌর্য, বীর্যের প্রতীক হিসেবে বিবেচিত। যদিও মাঝে মাঝে আপনারা নিজেরাও মারামারি করে পরিস্থিতি আতঙ্কিত করে বলা, তো আমার অনুরোধ থাকবে নিজেরা কিন্তু মারামারিতে জড়ান চাইবে না। আমি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার আমাদের এই দলকে গোড়াপত্তনের ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন সেই ছাত্র, যুবক, তরুণরা, এইখানে আশরাফুল হাসান তপু এখন আমাদের দলের সভাপতি, তানবীর ছাত্র নেতা থেকে এখন আমাদের দলের সেক্রেটারি, হাসান ওবায়দুল ভাই সিনিয়র সহসভাপতি, ফখরুদ্দিন মোল্লা, হিজবুল্লাহ, তারপর অনেক নেতৃবৃন্দ আছে, আমি নাম বলতে গেলে 5 মিনিট লেগে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড কিংবা যেই বিশ্ববিদ্যালয় থেকেই মূলত আমাদের রাজনৈতিক উত্থান, ডাকসু নির্বাচন 28 বছর পরে হয়েছে, আবার এইবার হতে যাচ্ছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র সংগঠনের ভারপ্রাপ্ত আপনার আহ্বায়ক জনাব সানাউল্লাহ আপনাদের এই এলাকারই সন্তান। তো এই সংগঠনের সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ দেশে এমনকি দেশের বাইরে প্রবাসী সংগঠন ও সংগঠনের ক্ষেত্রে এই যে ছবি দেখা যাচ্ছে দুলাল মাইজ ভান্ডারী ভাই থেকে শুরু করে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। তপুর পরিবার সেদিন সেই ইফতার প্রোগ্রামে ওর বাবা সরাসরি আমাদের পাশে থেকে সাহস দিয়েছিলেন, শক্তি জুগিয়েছিলেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের নেতৃবৃন্দ সম্ভবত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বলেছিল যে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের 6টি আসনের প্রার্থী ঘোষণা হবে। তো আমি স্পেসিফিকভাবে আমরা একটু আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারিনি, যার ফলে অন্তত যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে যারা কাজ করছেন আমাদের আলোচনা আছে সেই নামগুলো জাস্ট আমি পরে বলতে চাই। এখানে নামগুলো কোথায়? যেমন ব্রাহ্মণবাড়িয়া 2-এ মোশাররফ হোসেন, লিটন হোসেন, 3-এ আশরাফুল হাসান তপু, 4-এ ফখরুদ্দিন মোল্লা, 5-এ তানবীর মেহেদি ভাই, 6-এ আলাউদ্দিন ভাই, শফিক ভাই, এরকম অনেকে আছে। কিন্তু আমরা এটা চূড়ান্ত এখনই ঘোষণাপত্র দিচ্ছি না, আমরা একটু অবস্থা প্রেক্ষাপট পর্যালোচনা করে আমরা একটা ফাইনাল 100 আসনের প্রার্থী তালিকা খুব শীঘ্রই ঘোষণা করব। সেখানে ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের প্রার্থীদের তালিকা। মাগরিবের আজানোর সন্নিকটে জাতীয় রাজনীতি এবং এই জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে সংক্ষিপ্তভাবে দুটো কথা বলে বিদায় নিতে চাই। আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপট, এই যে সেদিন ট্রেন থামিয়ে দিয়েছিল এবং এই ব্রাহ্মণবাড়িয়াতে আলেম ওলামারা যারা সারা বাংলাদেশে সম্মানিত, সমাদৃত, হেফাজতে ইসলামের সবচেয়ে শক্তিশালী জায়গায় ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামা থেকে সাধারণ মানুষ তাদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ গত 16 বছরে কি ব্যবহার করেছিল সেটি আপনারা জানেন। আজকের এই সমাবেশ থেকে আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রথম শহীদ মোদি বিরোধী আন্দোলনে হাফেজ কাউসারের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। মোদি বিরোধী আন্দোলন থেকে এই জুলাই গণ অভ্যুত্থানের নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যেই ছাত্র জনতার রক্ত এবং সংগ্রামের ফলে আমরা এই জুলাই পেয়েছি, সেই ছাত্র জনতাকে আমরা স্যালুট এবং সালাম জানাচ্ছি। বন্ধুগণ, আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যেটি হাদিসের একটি কথা, যে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। যখন আমাদের দিকে বিপদ এসেছিল আমরা আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছি, দল মত নির্বিশেষে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে আহ্বান জানিয়েছি। কিন্তু ফ্যাসিবাদের পতন হয়েছে, অনেকখানি বিপদ কেটে গিয়েছে।